বন্ধুরা সবাইকে স্বাগতম। আমরা বিগত লেকচারে পরমাণুর গঠন সম্পর্কে ডাল্টন কি বলল এবং ডাল্টনের পরে যে থমসন কি কথাবার্তাগুলো বলল ওইটা আমরা দেখছি এবং যে থমসনের যে মডেলটা উপস্থাপন করছিল এবং যে থমসন যে মডেলটা উপস্থাপন করছিল প্লাম পুডিং মডেল, ওই মডেলে কিছু ত্রুটি আমরা দেখছিলাম। ওই ত্রুটির পার্সপেক্টে আমাদের রাদারফোর্ড পরবর্তী এক্সপেরিমেন্টগুলো চালালো। এখন কিভাবে রাদারফোর্ড তার এক্সপেরিমেন্টটা চালাইছিল ওই বিষয়ে আমরা একটু এখন কথাবার্তা বলবো এবং ওই এক্সপেরিমেন্টের সাপেক্ষে সে কী ডিসিশনটা নিছে ওই বিষয়ে আমরা কথাবার্তাগুলো বলবো। ঠিক আছে, তো সে প্রথমে কি করলো, একটা অত্যন্ত পাতলা স্বর্ণের পাত নিল। একটা অত্যন্ত পাতলা স্বর্ণের পাত, এই যে মনে করো এটা অত্যন্ত পাতলা স্বর্ণের পাত গোল্ড লিফ আর কি। এটা এতটাই পাতলা যে আমি যদি একটা গোল্ডের অ্যাটমকে এভাবে পরপর সাজাই, যেই একটা বিন্যাস দেখতে পাবো ওই রকম লেভেলের পাতলা। আমি কি বুঝাতে পারছি? অত্যন্ত পাতলা। ঠিক আছে, এখানে বলা এমনটা চিন্তা করতে পারো যে একটা গোল্ডের পরমাণু এখানে সাজাই এই শীটটা কি করা হয়েছে, তৈরি করা হয়েছে, মানে একটার উপর একটা নাই, একটার উপর একটা স্তূপ হয়ে নাই, একদম পাতলা। বুঝা গেছে? তো এরকম পাতলা একটা গোল্ড লিফ এখানে নেওয়া হইল। তারপর এটা চারপাশে তোমার জিঙ্ক সালফেটের একটা পর্দা দিয়ে দেওয়া হইল। কি দেওয়া হইল? জিঙ্ক সালফেটের একটা পর্দা দেওয়া হইল। এই যে জিঙ্ক সালফেট। এখন অবভিয়াসলি কোয়েশ্চন আসতেই পারে যে কেন গোল্ড লিফ নিল? পরিবেশে তো অনেক পরমাণু আরও আছে, লোহা আছে, তামা আছে, কপার আছে, তারপর সিলভার আছে, অ্যালুমিনিয়াম আছে, এগুলো বাদ দিয়ে গোল্ড কেন নিল? আমাদের গোল্ড একটু বেশি পিওর হয়ে থাকে নর্মালি। তো এখন কোয়েশ্চন আসতেই পারে যে গোল্ড লিফই বা কেন নিল? একটা লোহার পাতলা শিটও তো নিতে পারতো। বেসিক্যালি গোল্ড লিভ হওয়ার কারণে মেন কারণ হচ্ছে আমাদের গোল্ড অনেক অন্যান্য ধাতুর তুলনায় অনেক বেশি বিশুদ্ধ হয়ে থাকে। বিশুদ্ধ বলতে খুব একটা কারোর সাথে বিক্রিয়া টিক্রিয়া করে না আর কি, অনেকটা নিউট্রাল। বিক্রিয়া করে কিন্তু কম, বিক্রিয়ার সংখ্যা খুবই কম। ঠিক আছে, অনেকটা পবিত্র বলা যায় আর কি। এবং আরও কোয়েশ্চেন হইল গিয়ে তার চারপাশে জিঙ্ক সালফেটের একটা পর্দা কেন দেওয়া হইলো? এটা একটা কিন্তু পর্দা, ঠিক আছে, এটা কি পর্দা, জিঙ্ক সালফেটের একটা পর্দা দিয়ে দেওয়া হইলো। মানে একটা রুমে এজিউম করো না, একটা রুমে একটা অত্যন্ত পাতলা গোল্ড লিফ রাখা আছে আর ওটার চারপাশে জিঙ্ক সালফেটের একটা কি দিয়ে দিছে, পর্দা দিয়ে দিছে। ঠিক আছে, এখন জিঙ্ক সালফেটের পর্দা দেওয়ার রিজন আছে, জিঙ্ক সালফেটের পর্দা দেওয়ার কি আছে, রিজন আছে। কোন রিজনটাও এখন তুমি দেখতে পাবা। তো এই দিক দিয়ে আমার একটা বক্স থেকে আলফা রশ্মি কী করা হইলো, এই পর্দার উপর নিক্ষেপ করা হইলো। একটা বক্স থেকে আলফা রশ্মি মানে আলফা কণা নিক্ষেপ করা হইলো। তো তোমরা নোট করো, এসবের পরিচয় কিন্তু জানতে হবে, কেন আলফা কণা নিক্ষেপ করছে, কেন জিঙ্ক সালফেটের পর্দা এখানে বসাইছি, এগুলোর পরিচয় তোমাকে বুঝতে হবে। তখনই এগুলো বিষয়গুলো মাথায় থাকবে এবং মনে থাকবে। ঠিক আছে, কেমিস্ট্রিতে তোমরা যারা দুর্বল তারা আসলে এখানেই দুর্বল, যার কারণে তোমরা কেমিস্ট্রিতে আর ভালো করতে পারো না, মজা পাও না আর কি। মেন বিষয়গুলো দেখো। তো একটা বক্স থেকে আলফা কণা এটার উপর কি করা হইলো, নিক্ষেপ করা হইলো। তো আমরা প্রথমে জেনে নিই আলফা কণা জিনিসটা কি। দেখো তোমরা নোট করো, দেখো আলফা কণা, যেটাকে আমরা আলফা কণা বলতেছি, কণা আলফা কণা, এই আলফা কণাটা হচ্ছে আসলে হিলিয়াম একটা, নিশ্চয়ই তোমাদের পরমাণু নাম শুনছো, তোমরা এখন ক্লাস 9-10-এ পড়তেছো মেবি, হিলিয়াম নাম শোনার কথা। আমরা জানি হিলিয়ামে দুইটি ইলেকট্রন আছে, দুইটা কি আছে, ইলেকট্রন আছে। তা আমরা এখন ইলেকট্রন প্রোটনের নাম এখনো শুনি নাই, এখনো আবিষ্কার হয় না ইলেকট্রন বা প্রোটন, এখনো নেগেটিভ চার্জ অ্যান্ড পজিটিভ চার্জ আসছে যে। তো অন্তত এইটুকু জানো যে ইলেকট্রন প্রোটন নিশ্চয়ই নাম শুনছো। এ সমস্ত বিষয়ে আমরা পরে আরও কথা বলবো, কিন্তু আপাতত জাস্ট আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে আলফা কণা জিনিসটা কি। আলফা কণা হচ্ছে হিলিয়াম যেই পরমাণুটা আছে, নিষ্ক্রিয় গ্যাস, ওই হিলিয়ামের দুইটি ইলেকট্রনকে যদি টানিয়ে আমি বের করে ফেলি তাহলে হিলিয়াম 2+ আয়ন তৈরি হয়, হিলিয়াম 2+ আয়ন তৈরি হয়। ঠিক আছে, এই যে কেন 2+ আয়ন তৈরি হলো, এ সমস্ত বিষয়ের পিছনে কিন্তু আমার ইলেকট্রন বিন্যাস দায়ী।
আর ইলেকট্রন বিন্যাস বুঝতে হলে এই সমস্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে তোমাকে বুঝতে হবে। একটু ধৈর্য ধরো, স্টেপ বাই স্টেপ আমরা সব আলোচনা করব। আপাতত শুধু এটাই মাথায় রাখো, আমার আলফা কণা হচ্ছে হিলিয়ামের ধনাত্মক চার্জ, অর্থাৎ আমি বলতে পারি আলফা কণা একটা কি ধনাত্মক চার্জ। আলফা কণা একটা কি ধনাত্মক চার্জ। তাহলে আমরা আলফা কণার পরিচয় বুঝলাম। অ্যান্ড দেন দ্বিতীয় কথা হচ্ছে কেন জিঙ্ক সালফেটের পর্দা এখানে রাখা হইল। জিঙ্ক সালফেটের পর্দা রাখা হলো এই জন্য, জিঙ্ক সালফেটের যদি এই আলফা কণাটা পড়ে, তাহলে যেই জায়গায় পড়তেছে ওই জায়গায় একটা উজ্জ্বল বিন্দু কি করবে, সৃষ্টি করবে। মানে একটা ওই যে টিনের উপর আলো পড়লে যেমন চকচক করে, হ্যাঁ, তোমরা অনেক সময় দেখছো না, মাথা নেড়া করে দিয়ে মাথা যদি তেল দেয় ওখানে রোদ পড়লে চকচক করে না, ওইরকম আর কি, মানে একটা উদাহরণ হিসাবে ধরলাম। তো এখানে দেখো জিঙ্ক সালফেটের পর্দা অ্যাপ্লাই করার মেন কারণ হচ্ছে যে যখন এই পর্দার উপর আমার আলফা কণা পড়বে তখন এটা কি আলফা কণা যে পড়ছে ওটা আমি বুঝতে পারবো। কেমনে বুঝতে পারবো? এখানে কি উজ্জ্বল একটা টিড়ি পড়বে আর কি, মানে উজ্জ্বল স্পট আমরা দেখতে পাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছ। তো এখন এক্সপেরিমেন্টটা দেখার পালা। তো দেখো এই যে আলফা কণাগুলো এখন এখান থেকে নিক্ষেপ করা হইল। যখন নিক্ষেপ করা হইল, যে থমসনের মডেল অনুসারে, খেয়াল করো, যে থমসনের মডেল অনুসারে এখানে খুব কমন একটা ঘটনা লক্ষ্য করার কথা ছিল। সেটা কি? আমার যে থমসন বলছিল যেই পরমাণু বা অ্যাটম নিয়ে আমরা কথা বলতেছি ওই অ্যাটমটা একটা পজিটিভ চার্জের কি দিয়ে তৈরি, প্লেট দিয়ে তৈরি, এবং ওই প্লেটের উপর আমার নেগেটিভ চার্জগুলো কি ছড়ানো ছিটানো আছে। কথা বোঝা গেছে? যে থমসন বলছিল যে পজিটিভ চার্জের একটা প্লেটের উপর নেগেটিভ চার্জগুলো ছড়ানো ছিটানো আছে। এখন আলফা কণা নেওয়ারই মেন কারণ হচ্ছে যদি এখানে থমসনের কথা সত্য হয়, অর্থাৎ প্লেটটা যদি পজিটিভ চার্জের হয়, তাহলে এখানে একটা খুব কমন ঘটনা দেখা যাইতো। ওইটা কি? যেহেতু আমার আলফা কণা পজিটিভ, তো এই প্লেটটা যেহেতু পজিটিভ, তো পজিটিভকে বিকর্ষণ করবে। তার মানে আমি যেই আলফা কণাগুলো নিক্ষেপ করতেছি ওই আলফা কণাগুলো কমপ্লিটলি কোথায়, বিপরীত দিকে ধাক্কা খেয়ে ফিরে আসবে। এটা একটা কমন ঘটনা হওয়ার কথা ছিল। কথা বুঝো নাই? আবার বলি, দেখো আমার থমসনের মডেল অনুসারে, যে থমসনের মডেল অনুসারে আমার এই যে পরমাণু প্লেট একটা পজিটিভ চার্জের প্লেট দিয়ে তৈরি। তা আমি যেহেতু এখানে পজিটিভ চার্জ নিক্ষেপ করছি, তো পরমাণু যেহেতু পজিটিভ চার্জের প্লেট দিয়ে তৈরি, তো এদিক থেকে আসা, এটা যদি পজিটিভ চার্জের প্লেট হয়, এদিক থেকে আসা পজিটিভ চার্জ এটার কাছে ধাক্কা খেয়ে পিছনে টার্ন করবে না? অবভিয়াসলি পিছনে ব্যাক করবে, তাই না? তো আরও একটা বড় কথা, পিছনে ব্যাক করবে কেন? আবার এই ওই দিক দিয়ে চলে যাচ্ছে না কেন? গতি বেশি থাকলে তো চলে যাওয়ার কথা, চলে যাচ্ছে না কারণ যেহেতু এটা প্লেটের মতো এখানে কোনো ধরনের ফাঁকা জায়গা নাই। দুইটা রিজন, একে তো এটা প্লেট দিয়ে তৈরি, পজিটিভ চার্জের প্লেট দিয়ে তৈরি, দ্বিতীয়ত এখানে কোনো ফাঁকা জায়গা নাই, যার কারণে এখানে একটা কমন ঘটনা ঘটার কথা ছিল। ওইটা হচ্ছে কি, আলফা কণাগুলো সবগুলো পিছনের দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করবে। কিন্তু মজার ব্যাপার হইল যে তার ঘটার কথা ছিল পুরোপুরি তার উল্টা ঘটনা ঘটছে। মানে আমার অধিকাংশ আলফা কণা পিছনের দিকে ব্যাক না করে সোজা সামনে গিয়ে পড়ছে। এটা আমরা কেমনে বুঝতে পারছি? আলফা কণা যে এখানে পড়তেছে, তো অসংখ্য গণিত কি স্পট, উজ্জ্বল বিন্দু দেখা যাচ্ছিল। ঠিক আছে, তো ওটার পার্সপেক্ট আমরা ডিসিশন নিলাম যে অধিকাংশ আলফা কণা এদিকে পাস হয়ে গেছে। কথা বোঝা গেছে? তাহলে তোমরাই বলো যে থমসনের কথাটা সত্য আর থাকলো কিনা। যেহেতু যে থমসনের মডেল অনুসারে যে ঘটনাটা ঘটার কথা ছিল ওটার পুরো উল্টা ঘটছে না, তার মানে এই যে পরমাণু পজিটিভ চার্জের প্লেট দিয়ে তৈরি, যে সে বলল এটা আসলে সত্য নয়, পজিটিভ চার্জের প্লেট দিয়ে তৈরি নয়। এটা প্রথম হিসাব আমাদের। তারপর দ্বিতীয় হিসাবটা হইল যে সে যে বলল
পরমাণুতে কোনো ধরনের ফাঁকা জায়গা নেই, পরমাণুতে কোনো ধরনের ফাঁকা জায়গা নাই। তো এখন তো দেখা গেল অধিকাংশ আলফা কণা যেহেতু ওই দিক দিয়ে বের হয়ে গেছে, তার মানে পরমাণুতে অনেক ফাঁকা জায়গা। অর্থাৎ এখন ঘটনা উল্টা, অধিকাংশ জায়গা ফাঁকা। ঠিক আছে, তাহলে রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা চালালো, ওই এক্সপেরিমেন্টে যে জিনিসপত্র ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হইলো, এগুলোর প্রয়োজনীয়তা বুঝতে পারছো তো? আই হোপ বুঝতে পারছো। তো এখন ওই এক্সপেরিমেন্টের ফলাফল অনুসারে আমরা প্রথম যে ডিসিশনটা নিলাম ওইটা হচ্ছে, রাদারফোর্ড যে বলল একটা পজিটিভ চার্জের থালা দিয়ে তৈরি, ওটা সত্য নয়। পজিটিভ চার্জ আছে ঠিক আছে, কিন্তু এটা থালার মতোভাবে নাই। ঠিক আছে, দ্বিতীয় কথা হলো পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, যা কিনা থমসন মডেল অনুসারে কোনো ফাঁকা জায়গা নাই, এরকম বলা ছিল আর কি। ঠিক আছে, তারপর এখন এই থমসনের মডেল ভুল প্রমাণ হয়ে গেল। থমসন বলছিল কি, থমসন যে কথাগুলো বললো রাদারফোর্ড ওই কথাগুলো ভুল প্রমাণ করে দিছে। এবার রাদারফোর্ডকে ধরছে যে তুমি থমসনের মডেল থেকে তো ভুল প্রমাণ করছো, ভালো কথা, এখন আমাদেরকে বলো যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জগুলো আসলে কোথায় আছে। ঠিক আছে, তো এই প্রথম আমরা এখান থেকে ইলেকট্রন আর নিউক্লিয়াসের ধারণা পেয়ে থাকি। প্রোটন কিন্তু এখনো আসে নাই, প্রোটন অনেক পরে। ইলেকট্রন আর নিউক্লিয়াসের ধারণা আমরা পেয়ে থাকি আর কি। ঠিক আছে, তো এখন আমরা দেখব, তাহলে বলো যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জগুলো কীভাবে আসে। তো এরপর রাদারফোর্ড এখানে আরও কিছু এক্সপেরিমেন্টাল ফলাফল দেখলো। এটা হচ্ছে কি, এখানে অধিকাংশ আলফা কণা একদম সোজা কোনো ধরনের দিক পরিবর্তন না করে আমার জিঙ্ক সালফেটের পর্দার উপর আঘাত করতেছে, ঠিক আছে, কিন্তু খুব কম, অলমোস্ট 10,000টা আলফা কণার মধ্যে একটা আলফা কণা একটু করে বাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ দিক পরিবর্তন করতেছে। এখন দিক কেন পরিবর্তন করতেছে দেখো, এই যে মনে করো এখানে একটা পজিটিভ চার্জ আছে, তো এই দিক দিয়ে মনে করে একটা পজিটিভ চার্জ যাচ্ছে, সেই বরাবর যাবে এই চিন্তা করছে আর কি। হ্যাঁ, এখন যেহেতু পজিটিভকে বিকর্ষণ করে, যখন সে এই বরাবর এই দিক দিয়ে চলে যাচ্ছিল, তখন এইখানে আস্তে আস্তে সে একটা ধাক্কা খাবে কিনা, অবভিয়াসলি ধাক্কা খাবে, যার কারণে সে যেই পথে যাচ্ছিল আর ওই পথে যাইতে পারবে না, এভাবে টার্ন নিয়ে চলে যাবে। ঠিক আছে, এই জন্য অধিকাংশ আলফা কণা তো সোজা গিয়ে পড়লো, তার মধ্যে কিছু কিছু খুব অল্প সংখ্যক আলফা কণা হালকা করে ডেভিয়েট হয়ে গেল, মানে বেঁকে গেল, তার রাস্তা পরিবর্তন করে গেল। তো এখন এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ, এখানে পজিটিভ চার্জ আছে, কিন্তু সেটা একদম একদম পুরো সমগ্র জায়গা জুড়ে ছড়ানো ছিটানো নাই, কোথাও না কোথাও আছে পজিটিভ চার্জ আছে, বাট কোথাও না কোথাও আছে। ঠিক আছে, তো এখন দেখো, তারপরে আরও একটা ঘটনা এখানে লক্ষ্য করা গেল, ওইটা হচ্ছে অলমোস্ট 10 লক্ষ বা 1 লক্ষ, আমি স্পেসিফিক সংখ্যাটা বলে গেছি, মানে অনেক অনেক কম আলফা কণা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছনে ব্যাক করছে। অনেক আলফা কণা, অনেক 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 কম। ঠিক আছে, তো এই যে যাচ্ছিল, তাহলে এটা কেন হইলো? তো মনে করো একটা পজিটিভ চার্জ এই দিকে যাচ্ছিল, গিয়ে সোজা ওই পজিটিভ চার্জের সাথে ধাক্কা খাইল। তো এখন বলো এখানে কি হবে? 100% সেই পিছনে টার্ন করবে, তাই না? তো এখানে পিছনে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে এইটা ফিরে আসছে, যেই আমার আলফা কণাটা ফিরে আসছে, এটাকে দেখেই বোঝা যায় সে সোজা গিয়ে ধাক্কা খাইছিল কার সাথে? পজিটিভ চার্জ এর সাথে। ঠিক আছে, তার মানে বোঝা গেল পরমাণুর অধিকাংশ জায়গা এখানে ফাঁকা। তারপর পরমাণুর যে পজিটিভ চার্জগুলো আছে ওইগুলো চারদিকে পরমাণুর ভিতর ছড়ানো ছিটানো নাই, একটা জায়গায় জমাট বাঁধা অবস্থায় আছে। দেখো দ্বিতীয় ডিসিশন, তাহলে পরমাণুর পজিটিভ চার্জগুলো চারপাশে ছড়ানো ছিটানো নাই,
একটা নির্দিষ্ট জায়গায় কি জমাটবদ্ধ অবস্থায় আছে, কি জমাটবদ্ধ অবস্থায় আছে, মানে এই গুলগাল হয়ে গুটিসুটি মেরে বসে আছে। এবং ওই নির্দিষ্ট জায়গাকে রাদারফোর্ড নাম দিল হচ্ছে নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস। আমি কি বুঝাতে পারলাম? থমসন বলছিল পরমাণু পজিটিভ চার্জগুলো একটা প্লেটের মতো চারিদিকে চ্যাপ্টা হয়ে আছে, কিন্তু রাদারফোর্ড এক্সপেরিমেন্টালি প্রমাণ করে দেখাইলো যে না, নিউক্লিয়াস পরমাণুর চারিদিকে ছড়াই ছিটাই নাই, বরঞ্চ একটা জায়গায় গুটিসুটি মেরে জমাটবদ্ধ হয়ে আছে। তাহলে নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভ, তাই না? এবং এই নিউক্লিয়াসের আকার পরমাণুর টোটাল আকারের চেয়েও অনেক অনেক কি নগণ্য। এই কথাগুলো তোমরা নোট করো। নিউক্লিয়াসের আকার, আমি মুখে বলতেছি, নিউক্লিয়াসের আকার পরমাণুর মোট আকারের তুলনায় খুব ওই নগণ্য, কিন্তু পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসেই কেন্দ্রভূত। পরমাণুর সমস্ত ভর কি নিউক্লিয়াসে কেন্দ্রভূত। ব্যাপারটা ইন্টারেস্টিং না? টোটাল পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই নগণ্য সাইজ, বাট পুরা পরমাণুর সমস্ত ভর কোথায়? নিউক্লিয়াসের ভিতরেই, ঠিক আছে? এবং নিউক্লিয়াসকে বলা হয় পরমাণুর সেন্টার বা কেন্দ্র। নিউক্লিয়াসকে বলা হয় পরমাণুর সেন্টার বা কেন্দ্র, ঠিক আছে? তো এখন না হয় আমরা পজিটিভ চার্জের ধারণাটা পাইলাম যে পজিটিভ চার্জ কোথায় আছে। তো এখন আরেকটা কোয়েশ্চেন থেকে যায়, নেগেটিভ চার্জ তাহলে কোথায় আছে? এবং এই নেগেটিভ চার্জকে আমরা এখানে চিনব হচ্ছে ইলেকট্রন নামে। কি নামে? ইলেকট্রন নামে। ইলেকট্রন নামে নেগেটিভ চার্জকে আমরা এখানে ডিনোট করে থাকি। এখন কোয়েশ্চেন এসেই যায় যে পজিটিভ চার্জ তো সেন্টারে গুটিসুটি মেরে বসে আছে, তাহলে নেগেটিভ চার্জ কেমনে আছে? তো রাদারফোর্ড বলল যে নেগেটিভ চার্জগুলা আমার পজিটিভ চার্জকে কেন্দ্র করে বৃত্তাকার পথে কি করতেছে? প্রদক্ষিণ করতেছে। এই যে ইলেকট্রন পজিটিভ চার্জকে কেন্দ্র করে আমার ইলেকট্রন সমূহ বৃত্তাকার পথে কি করতেছে? প্রদক্ষিণ করতেছে। এখন কেমনে করতেছে এখানে? তাহলে এখন কোয়েশ্চেন অ্যারাইজ হইতেই পারে যে বুঝলাম ইলেকট্রনগুলো পজিটিভ চার্জকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে, কিন্তু কেমনে ঘুরতেছে, কেন ঘুরতেছে? অবভিয়াসলি একটা রিজন আছে, তাই না? মনে করে আমি যদি একটা সুতার মধ্যে বেঁধে কিছু একটাকে ঘুরাতে চাই, কিছু একটাকে ঘুরাতে চাই, মনে করো এই যে তোমরা অনেক করছো না, সুতার মধ্যে একটা বস্তুকে বেঁধে এইভাবে ঘুরাচ্ছ, তোমার হাতের চারপাশে ওই বস্তুটা যে ঘুরতেছে, তুমি ওই সুতা দিয়ে একটা সুতা দিয়ে বল প্রয়োগ করে তারপর এইভাবে ঘুরাচ্ছ না? অর্থাৎ তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো, ওই ফোর্সের কারণে ওই বস্তুটা তোমার চারপাশে কি করতেছে? ঘুরতেছে, ঠিক আছে? তো আমরা জানি পজিটিভ নেগেটিভকে কি করে? বিকর্ষণ করে। তো এই ইলেকট্রন আর এই নিউক্লিয়াস, এই দুটো বিপরীত চার্জ বিশিষ্ট না? তাহলে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে, যেটাকে আমরা স্থির তড়িৎ বল বলে থাকি। কি বলে থাকি? স্থির তড়িৎ বল, ঠিক আছে? FN দিয়ে প্রকাশ করা হয় এটাকে। তোমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে স্থির তড়িৎ বল অধ্যায়ের মধ্যে এই সমস্ত বিষয়ে আলোচনা করে আসছো। তো স্থির তড়িৎ বল জিনিসটা কি বোঝা গেছে? এই কনসেপ্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ইলেকট্রনটা পজিটিভ চার্জকে কেন্দ্র করে ঘুরে শুধুমাত্র স্থির তড়িৎ বলের প্রভাবে। তো এখানে আরও একটা কথা আছে, তাহলে স্থির তড়িৎ বল মানতে এটা কেন্দ্রে দিয়ে কাজ করতেছে, এইদিকে একে অপরকে আকর্ষণ করতেছে, তাহলে সোজা এখানে চলে আসা হয় না কথা ইলেকট্রন? তো বৃত্তাকার পথে কেন ঘুরতেছে? এটা এদিকে টানতেছে, ঠিক আছে, এদিকে টানতেছে, ঠিক আছে, কিন্তু আমার ইলেকট্রনটা একটা কেন্দ্র বিমুখী বল কি করতেছে? ফিল করতেছে। কেমনে ফিল করতেছে? কারণ ইলেকট্রনের গতি কোথায়? এই বরাবর। ইলেকট্রন মুভ করতে চাচ্ছে এই বরাবর, সামনের দিকে, ঠিক আছে? এখন কেন্দ্র বিমুখী বল এটা কই থেকে আসলো? ইলেকট্রনের গতি থেকে। দেখো আমার এই ইলেকট্রনটা একটা বি বেগে গতিশীল, সে যে ইলেকট্রনটা যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে অবভিয়াসলি ইলেকট্রনের একটা বেগ থাকবে না? ওই বেগের কারণেই আমার ভি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ইলেকট্রনের থাকার কারণেই এই ইলেকট্রনটা বাহিরের দিক অর্থাৎ কেন্দ্র বিমুখে একটা বল কি করে? অনুভব করে, ফোর্স অনুভব করে। এবং কেন্দ্রের দিকে একটা ফোর্স অনুভব করে, কেন্দ্রের বাইরের দিকে একটা ফোর্স অনুভব করে। কেন্দ্রের ভিতরে কি কারণে ফোর্স অনুভব করে? ওই স্থির তড়িৎ বলের কারণে, পজিটিভ এন্ড নেগেটিভ চার্জের আকর্ষণের কারণে। আর কেন্দ্রের বাহিরে কি কারণে একটা ফোর্স অনুভব করে? ওই ভি বেগের কারণে। দেখো না, তোমরা নিশ্চয়ই
এই যে মনে করো এটা একটা রাস্তা, ঘুরতে ঘুরতে যাওয়ার সময় মনে করো টার্ন নিচ্ছে, এই যে তোমাদের গাড়ি এটা এই বরাবর রাস্তা বাঁক নিয়ে টার্ন তোমরা নিচ্ছ। তো এখন যেই বাঁকা রাস্তাটা আমি এখানে আঁকলাম, ওই রাস্তাটা কোনো না কোনো একটা বৃত্তের আর্ক হইতে পারে না, বৃত্তের অংশ হইতে পারে না? আর আমি যদি এখানে একটা গোল আঁকে দিই, একটা বৃত্ত হয়ে যাবে না? কথা বোঝা গেছে? তো এই জায়গায় যখন তুমি টার্ন নিচ্ছ, তখন তোমাদের কাছে কি মনে হয়? এই যে এখানে থাকা মানুষটা একটু ওইদিকে, মানে কেউ যেন আমাকে ওইদিকে ধাক্কা দিছে, আমি টার্ন নিচ্ছি এদিকে, আমি ধাক্কা খাইলাম এদিকে, গাড়ি টার্ন নিচ্ছে এদিকে, আর আমি ঝুঁকে গেলাম কি ওইদিকে। তোমরা নিশ্চয়ই এটা ফিল করছো, গাড়ি যেদিকে টার্ন করতেছে তুমি ঝুঁকে পড়তেছো তার বিপরীত দিকে, অর্থাৎ কেন্দ্রের বাইরের দিকে। এই যে যেই আর্কটা, যেই রাস্তাটার মধ্যে সে বাঁক নিচ্ছে, ওই রাস্তার কেন্দ্র যদি এটা হয়, কেন্দ্র থেকে বাইরের দিকে তুমি একটা ফোর্স কি করতেছো এখানে ফিল করতেছো, যেটাকে সিউড ফোর্সও বলা হয় বা মিথ্যা বল, ওটারে কেন্দ্র বিমুখী বল হিসাবে ডিনোট করা হয়। এই সমস্ত বিষয়ে তুমি পরে আরও ডিটেলসে পড়ালেখা করবা। আমি জাস্ট তোমাকে বললাম যে মুখস্থ না করে বইয়ে গদগদ ভাষায় যে লেখা আছে এগুলো যেন একটু বুঝতে পারো, এই জন্য কথাগুলো বলতেছি। এগুলো তোমরা ইন্টারভিউতে পড়বা, কেন্দ্র বিমুখী বল জিনিসটা আসলে কি, ঠিক আছে? তো কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বল পরস্পর সমান হওয়ার কারণে এটা বি ভেলোসিটি, একটা বি কনস্ট্যান্ট বেগ নিয়ে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। আমি কি বুঝাতে পারছি? তো এই যে একটা পজিটিভ চার্জকে কেন্দ্র করে ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা অনেকটা কি আমাদের সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘোরার মতো না অনেকটা, আবার পৃথিবীকে কেন্দ্র করে কি চাঁদ ঘোরার মতো না ব্যাপারটা, অনেকটা সোলার সিস্টেমের মতো, সৌর মডেলের মতো। এই জন্য রাদারফোর্ড তার মডেলের নাম দিল হচ্ছে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। বোঝা গেছে? তো রাদারফোর্ড যে কথাবার্তাগুলো বললো আমরা এগুলো বুঝতে পারলাম। এর পরবর্তী লেকচার আমরা দেখব রাদারফোর্ডের মডেলেও কি কি ধরনের ভুল আছে। আমি এটাই লেকচারে আলোচনা করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি তোমাদেরকে ডিটেলসে সব কিছু বোঝাতে। এমনি শর্টকাট উপরে উপরে বলে চলে গেলে এই ভিডিওগুলোর লেন্থ কিন্তু অনেক কম হইতো, 3-4 মিনিটের ভিতর শেষ করা যাইতো। ভিডিওগুলোর লেন্থ বড় হওয়ার কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ, আমরা প্রত্যেকটা জিনিস এখানে পুঙ্খানু বোঝার চেষ্টা করতেছি। তাহলে আমরা পরের লেকচারে দেখবো হচ্ছে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতাটা কি, মানে ভুলগুলো আসলে কি ছিল রাদারফোর্ডের।